নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজ যাচ্ছি বিষ্ণুপুর দর্শনে। স্থাপত্য, ভাস্কর্য আর ইতিহাসের চিত্রকলায় আজও সাজানো মল্লভূমি এই বিষ্ণুপুর। 1400 শতকে মল্লরাজ তৈরি করেন লাল মাটির দেশ বিষ্ণুপুর। সেই রাজাদের ঐতিহাসিক কীর্তিকলাপ, টেরাকোটায় সমৃদ্ধ ল্যাটেরাইট পাথরে গড়া প্রাচীন বাংলার মন্দির স্থাপত্য মানচিত্রে এক বিষ্ণুপুরকে এক অনন্য রূপ দান করেছে। মন্দিরনগরের প্রত্যেক কোনায় কোনায় লুকিয়ে রয়েছে ইতিহাস। এই শহরকে কাছ থেকে দেখলে মনে হবে সময় যেন এখনো কয়েক দশক পেছনে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজ চলে এসেছি মন্দির নগরী বিষ্ণুপুর দর্শন করব বলে। তো আমি আপনাদের সমস্ত কিছু এখানে দেখাবো। এই বিষ্ণুপুরে কি আছে, এছাড়া বিষ্ণুপুরের সমস্ত তথ্য কথাও আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। আমরা প্রথমে এসেছি মদন মোহনের মন্দির দর্শন করতে। তো চলুন আপনারাও আমার সাথে সাথে দেখুন মদন মোহনের মন্দিরটি কেমন। মদন মোহনের এই মন্দিরটি হলো লাল মাটির মন্দির, আর এই মন্দিরটি পুরো টেরাকোটার কাজ করা, আর মন্দিরটির ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। তো আমরা এখানে একটা গাইড নিয়ে নিয়েছি, উনি সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। মন্দির নগরী বিষ্ণুপুরে যারা রয়েছে তাছে মল্ল রাজা। মল্ল মিনস যে রেস্টার, কুস্তিবিদ, পালোয়ান। এই পালোয়ান রাজারা মূলত 694 সাল থেকে 1802 সাল পর্যন্ত স্বাধীন রাজত্ব করেছেন, অর্থাৎ 1108 বছর। এই 1108 বছর স্বাধীন রাজত্ব করতে এসে তারা বেশিরভাগ করেছিলেন মন্দির। তো মন্দির তৈরি করতে যারা গিয়ে তারা জিনিস তৈরি করেছিলেন। এইটা কিন্তু কোনো বিগ্রহ বা একটা মূর্তি, যেটা মন্দির নয়, এটা মঞ্চ, স্টেজ, প্যাভিলিয়ন, যে রাসমঞ্চ। তো এই মঞ্চটা 1587-এ মল্ল রাজাদের 49তম রাজা বীরহাম্বীর তৈরি করেছিলেন। মাকড়া পাথর বা ল্যাটেরাইট উঁচু বেদির উপর পোড়ামাটি ইট দিয়ে তৈরি। এখানে মধ্যে 3টা স্থাপত্য আছে। একদম যে উপরটা দেখতে পাচ্ছেন সেটা মিশরের স্টেপ পিরামিড, ইজিপ্টের মতো পিরামিড আকৃতি। মধ্যে ছিল বাংলার চালা, বেঙ্গলি হাটের মধ্যে 4 কিলোমিটার 4 ছিল, মধ্যে 2 চালা। একটা স্থাপত্য ঘুরে। মন্দিরের চারিপাশটা অপূর্ব ও চারিদিকে টেরাকোটার কাজ। বিষ্ণুপুর একটা মূর্তি, যেটা মন্দির নয়, এর মঞ্চ। এই মঞ্চের মধ্যে 3টা স্থাপত্য, দুটো দেখেছি। একটা যে মিশরের স্টেপ পিরামিড, একটা যে বাংলার চালার সমস্ত। আরেকটা সমস্ত এই পিলার দেখতে পাচ্ছেন, এই যে আর্চগুলো দেখতে পাচ্ছেন, এটা মুসলিমদের যে আর্কিটেক্ট বা স্থাপত্য তার সাথে মেল পাওয়া যায়। মল্ল রাজা ছিলেন হিন্দু, কিন্তু কোনো মুসলিম কারিগরদের তৈরি হয়েছে তার প্রমাণ পাওয়া যায়। মল্ল রাজা ছিলেন প্রথম শাক্ত ধর্মী, তো শৈব ধর্মী, তথা বৈষ্ণব দীক্ষা দিয়েছিলেন। প্রথমে ছিলেন কালীর বসো, তো শিবের ভক্ত ছিলেন, তো শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের ভক্তের প্রতি মঞ্চ তৈরি করেছিলেন। এই মঞ্চের মধ্যে 3টা রো বা 3টা করে মিলে চারদিকে ঘিরে 108টা দরজা আছে, 108। তো 108টা দরজা বিশিষ্ট এটা মঞ্চ তৈরি করে আমরা শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের যে 100টা নাম ছিল, সেই 100টা নাম হচ্ছে 100টা মূর্তি ছিল। এই 108টা মূর্তিকে রাস পূর্ণিমার সময় একত্রিত করে প্রত্যেক দরজায় যদি একটা মূর্তিকে রাখা, রাধা গোবিন্দ, রাধা শ্যাম, রাধা মাধব এখানে রেখে এটা 5 দিন রাস হতো। 5 দিন রাস হওয়ার পর মূর্তি যেখান থেকে আসতো সেখানে আবার ফেরত চলে যেত। তার জন্য মঞ্চ, আর যদি মূর্তি ফিক্স হতো তার মন্দির। তো এই মঞ্চতে 1932 সালের মধ্যে শেষ রাস হয়েছিল। 1932 সালের পর এখানে রাস হয় না, কারণ তারপর এখানে বাজ পড়েছিল। তো বাজ পড়ার পর এই মঞ্চের মধ্যে রাসের উপযুক্ত পরিবেশ ছিল না। তারপর যখন এই সাইড নিয়েছিল তখন তো দুটো করেছে দেখলেন, লিভিং নন লিভিং। তো যেখানে মূর্তি আছে বা যেখানে মূর্তি আসে সে লিভিং টেম্পল, আর যেখানে মূর্তি নেই নন লিভিং টেম্পল। যেহেতু এখানে 1932 সালে রাস হতো না, তার জন্য 1958 সালে এটা এই সাইড নন লিভিং টেম্পল ঘোষণা করলো, অর্থাৎ এখানে কখনো রাস হবে না। যেমন পুরীর জগন্নাথ মন্দির লিভিং টেম্পল, আর কোলাপুর হচ্ছে নন লিভিং টেম্পল। ঠিক আছে। 1600 খ্রিস্টাব্দে এই স্থাপত্য তৈরি করা হয়েছিল। এই স্থাপত্য তৈরি করেছিল মল্ল রাজা বীরহাম্বীর। এটা মূল গৃহ, গর্ভগৃহ নয়, গর্ভগৃহের মাটি নিচে থাকতো। এই মূল গৃহটা তৈরি হলো যেসব বিগ্রহ বা মূর্তিগুলোকে নিয়ে রাস পূর্ণিমার সময় রাস উৎসব পালন করা হতো, সেগুলি রাত্রে শিবগির্জায় রাখা হতো। প্লাস পুজোর যে উপকরণ ও সামগ্রীগুলো সেইগুলো এখানে রাখা হতো। কারণ এইখানে শুধু কাঠের দরজা ছিল, বাঁশবেটা পরে খোলা ছিল। আবার অনেক ঐতিহাসিক মনে করছেন রাজা যদি কখনো নিজেকে মাঝে মাঝে আত্মগোপন করে প্রয়োজন মনে করতেন, তখন তিনি এই জায়গাটা ব্যবহার করতে পারতেন। কারণ পুজোটা একটু ভুলবেলা মতো কেউ খুঁজে পেতেন না। এই স্থাপত্য লক্ষ্য কিন্তু সাপোর্ট নেই, সাপোর্ট বিন্দা পুরো সমুদ্র পুরো ক্লিয়ার করে দেবে।
সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আসুন। পোড়ামাটির ইট, তার সাথে অনেক নকশা, অসাধারণ রাজমঞ্চ। এখানে আগে রাসও হতো। এখানে আছে অনেক দরজা, ভেতরে আছে অনেক ঘর। এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে। বলে পঙ্খের প্রলেপ, পঙ্খের প্রলেপটা আর কিছু না, প্লাস্টার। এই প্লাস্টার কথাটা আমরা পরে জানতে পেরেছি ব্রিটিশরা আসার পর। তার আগে আমরা বলতাম পঙ্খের প্রলেপ। কেন বলতাম? আগে বলতো ভারতবর্ষের মাটির বাড়ি ছিল, তো মাটির বাড়িতে পাঁক আর গোবর দিয়ে লেপা হতো, এই জন্য পঙ্খের প্রলেপ বলা হতো। যে দালান বাড়িতে পাঁক আর গোবর দিয়ে লেপা হতো না, তার সত্ত্বেও পঙ্খের প্রলেপ বলতাম। তাহলে দালান বাড়িতে কি কি জিনিস বলা হতো? তিন রকম চুন ছিল, শাক চুন, গলি চুন, ভুষা চুন, এরকম চুন, ডাবের জল, মেথির জল, চিটা গুড়, বিউলির ডাল বাটা, খয়ের জল, এসব নানান মিশ্রণ ঘরে ঘরে করা হতো। পুরো মঞ্চের মধ্যে পঙ্খের প্রলেপ প্লাস্টার করা ছিল, কিন্তু বয়সে ভারী খসে গেছে। এটা 438 ইয়ার্স ওল্ড, 438 পুরাতন। আপনারাও যদি ইতিহাস সম্বন্ধে জানতে চান তো কিছু টাকার বিনিময়ে আপনারাও এখানে গাইড নিতে পারেন। আমরা ওই যে রুমটা নিলাম, সেই রুমটার যে ভেন্টিলেটার, এই ভেন্টিলেটার দেখে আমরা অনুমান করতে পারছি যে রাজা নিজেকে মাঝে মাঝে আত্মগোপন করার প্রয়োজন ওই রুমটা বার করতে পারতো। নিশ্চয়ই কোনো জড়পদার্থ হলে ভেন্টির প্রয়োজন না, নিশ্চয়ই জীব থাকতো। আর ভেন্টিলেটার দুরকম কাজে লাগতো, এক শত্রুর গতিবিধি লক্ষ্য করার জন্য, একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আসুন। রাসমঞ্চ বেশ হাইট, 5 ফুট 4, আর মন্দির আরো অনেক উঁচু। এখানটাতে ভালো দেখতে পাবেন যে সাপোর্ট বিন পেয়ে দাঁড়িয়ে, পুরো সাপোর্ট বিন দাঁড়িয়ে আছে। সাপোর্ট বিন দাঁড়িয়ে আছে। এটা কত ফুট লম্বা আছে? এটা হচ্ছে 100 ফুট বা 100 ফুট বেদির উপর 10 ফুট করে ছেড়ে 80 ফুটের মধ্যে তৈরি করা আছে। আচ্ছা, এদিকে 10 ফুট, এদিকে 10 ফুট। আচ্ছা। 80 বাই 80 তৈরি করা আছে। এই বিষ্ণুপুর, অর্থাৎ বিষ্ণুপুর ভগবান বিষ্ণুর নামে এই শহরের নাম। এজন্য এখানে আছে প্রচুর মন্দির, তার মধ্যে মেন মন্দিরগুলোই আমরা এখানে দর্শন করব। আর তাছাড়া বিষ্ণুপুরের অধিকাংশ মন্দির রঘুনাথ সিংয়ের আমলে তৈরি হয়েছিল, আর ওনার শাসনকালে এই বিষ্ণুপুরের প্রচুর নামডাকও ছিল। তো চলুন, আমাদের এখন এই মন্দিরটি দর্শন হয়ে গেল। আর মন্দিরে ঢোকার সময় আমরা ওই যে টিকিট কাউন্টারটি দেখলেন, ওখানে টিকিট কেটে নিয়েছি। এছাড়া এএসআই এর আন্ডারেও এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবেন। রাসমঞ্চ দেখার পর এরপর আমরা পরবর্তী মন্দিরের দিকে এগিয়ে চলেছি। তো এরপর আমরা দেখব শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দির, ওইদিকে শ্যামরাই মন্দির। শ্রীকৃষ্ণকে শ্যাম বলা হতো, রাধাকে রাধা। ওই মন্দিরটা 1643 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ তৈরি করেছে। মাকড়া পাথর বা ল্যাটেস্টের নিচু বেদির উপর পোড়ামাটি ইট দিয়ে তৈরি। ঢালু ছাদের উপর 5টা রত্ন বা 5টা শিখর বা 5টা চূড়া দিয়ে 5টা মন্দির বলা হয়, 4x4টা মধ্যে। আর এই মন্দিরে যে কাজ হচ্ছে টেরাকোটার কাজ। এই টেরাকোটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, টেরা অর্থাৎ আর্থ অর্থাৎ মাটি, কোটামস ড্রাই কুটিং, জ্বালাবা মিট্টিকে ফলো ব্রেক ক্লে ওয়ার্ক, সেই টেরাকোটা কাজ লিখে দেওয়া মন্দিরটা। এখানে দেখুন টেরাকোটার মধ্যে নিচে দেখে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাদের বাহন দিকেও চিনতে পারছি। উপরে দেখুন দুদিকে রাষ্ট্রমণ্ডল বা রাষ্ট্রকের ছবি, মধ্যে হচ্ছে রাধার মানভঞ্জন, অনেক ঝুলন যাত্রার ছবি। টেরাকোটার কাজগুলো দেখো জুম করে। এখানে মেয়ে মিলে একটা হাতি রূপ দিয়েছিল শ্রীকৃষ্ণ রাধেকে মনোরঞ্জন করার জন্য। উপরে শ্রীকৃষ্ণ রাধে ছিল ভেঙে গেছে, এদের 9টা নারী আছে, 4টা পায়ের একটা, সুরে একটা, পিঠে একটা, মধ্যে 3টা, মধ্যে যে হাতি দেখতে পাচ্ছি। এখানে দেখুন যাদিকে রাবণ রয়েছে, একদিন উপরে দেখুন। আর পেছনে 1200 রাক্ষসের যুদ্ধ করছে। আর এইখানে 3টা আঁচের মাথায় বা 3টা দরজার মাথায় শ্রীকৃষ্ণ আর রাধেকে নানা রূপে তুলে ধরা হয়। শ্রীকৃষ্ণ রাধেকে যে নানা রূপ, এই 3টা দরজা তুলে ধরা হয়েছে দরজাগুলো মাথায়। আর এইদিকে দেখুন একইভাবে সেম করার জন্য সেই রাষ্ট্রকের ছবি এবং রাধার মানবতী করে সেই লেফট হ্যান্ডের সেম করার জন্য। আর এইখানে দেখুন 3 যুগে নারায়ণকে দেখানো হয়েছে। সত্য যুগে হচ্ছে নারায়ণ, ত্রেতা যুগে রাম, আর দ্বাপরে কৃষ্ণ, কলিতে ফাঁকা। ঠিক আছে, আসুন। এই মন্দিরটা বাংলা তথা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কাজ এবং সবচেয়ে সূক্ষ্ম কাজের মন্দির। এই মন্দিরটিও লাল মাটির মন্দির, আর মন্দিরের কারুকার্যগুলি দেখুন কি সুন্দর। আর এই কারুকার্যের মধ্যেও লুকিয়ে আছে অনেক রকম ইতিহাস।
আচ্ছা, এই মন্দিরটা বাংলা তথা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কাজ এবং সবচেয়ে সূক্ষ্ম কাজের মন্দির। এত বেশি কাজ এবং এত সূক্ষ্ম কাজের মধ্যে সারা ভারতবর্ষে আর কোথাও নেই। সেই বেশি কাজ দেখুন, মন্দির শিখর বলে কাজ, শিখরে ভিতরে বাইরে সব জায়গায় কাজ আছে। মন্দিরের বাইরে কাজ, মন্দিরের ভিতরে কাজ, আর্চের কাজ, পিলারের কাজ, এমনকি ছাদের যে সিলিংয়ের মধ্যে কাজ আছে। তুই মল্ল রাজাদের কাজগুলো দেখে আমাদের ঐতিহাসিকরা মনে করছেন এই মল্ল রাজারা রাজস্থান থেকে এসেছিলেন। কারণ রাজস্থানে কিছু ফল দেখতে পাই, যে ফলস ছিল ফলস দরজা। রাজস্থানে একটি শব্দ, রাজস্থানে ফলসকে দেখতে পাই। দরজা মধ্যে কিন্তু দরজা নয়, ফলস সামনে দেখতে না, দরজার মধ্যে দেখতে কিন্তু দরজা নেই, ফলস দরজা। আচ্ছা, এইখানে দেখুন পিলারের বিটটা উপরটা দেখুন, চল্লিবা ঘাঙরা পরে যে নিয়েছি, এরকম ঘাঙরা পরে আমি রাজস্থানে দেখতে পাই পিলারের উপরটা। আচ্ছা, এই নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাগুলিকে আমরা বলছি রিলিফ মোটিফিকেশন। মেন মিস্ত্রি তৈরি করতে পারতেন এই ধরনের ফিগারগুলো, এসব কিন্তু হাতে কেটে তৈরি করা হতো। তোমার ডাইস বা ছাঁচ বার করে হয়নি, কিন্তু সবই কিন্তু একই ধরনের দেখতে হতো। সবকে তোমার এগুলো বড় পাড়, কোনো ছোটো লম্বি, সরু কোনো করে মেল নেই, সবই হাতে কেটে করা হতো। শুধু তাই নয়, তিনটা ফিগার তুমি একই দেখতে হতো, তিনটা ফিগার সেটা ভেঙে বিল্ডিং ঘাটে বেশি নিয়ে উপরটা উঠে গেছি, সবই ফ্রন্ট তো ডাইস ছিল। এগুলো কি আছে? এগুলো তো যুদ্ধের কাহিনী। এই দেখুন রথ দিয়ে যুদ্ধ হয়েছিল, রামায়ণের যুদ্ধের কাহিনী। এখানে দেখুন কৃষ্ণ, রাধা আর সুদামাকে কেন্দ্র করে 108 জন সখী 64 নৃত্যকলার মাধ্যমে রাস উৎসব পালন করেছে। রাষ্ট্র মণ্ডপে সূচকের ছবি কৃষ্ণ, রাধা, সুদামা। আর আমাদের এখানে সব মন্দিরে প্রবেশ দক্ষিণমুখী। সে দক্ষিণমুখী প্রবেশ পথের মাথার উপর দেওয়া হচ্ছে লিপি। এই লিপি দেখে আমরা বলতে পারি কোন রাজা কোন সময় করেছিলেন। এগুলো পালি বা প্রাকৃত ভাষা বা ওল্ড বেঙ্গলি স্ক্রিপ্টে লেখা আছে। শিলালিপির কাজ, পুরো মন্দির টেরাকোটার কাজ, কিন্তু পাথরকে কেটে করে স্যান্ডস্টোন, ঠিক আছে। আর এইদিকে একেবারে সেম করার জন্য সেই রাষ্ট্র কিছু এবারে লেফট রাইট সেম করা যায়, রাষ্ট্র কিছু এদিকে করা আছে, রাষ্ট্রমন্ডল। মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করে নিচ্ছিলাম। তো চলুন, এই মন্দিরটিও আমাদের দেখা হয়ে গেল। এরপর পরের মন্দিরটি দেখা যাক। রাসমঞ্চে যে টিকিটটি কাটা হয়েছিল সেই টিকিটেই দেখা হয়ে যাবে জোড়া বাংলো মন্দির। এই মন্দিরটির গায়েও প্রচুর আছে টেরাকোটার কাজ করা। এই মন্দিরটা 1655 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ তৈরি করেছিলেন। মাকড়া পাথর বা ল্যাটেরাইটের উঁচু বেদির উপর পোড়ামাটি ইট দিয়ে তৈরি। মাকড়া পাথর বা ল্যাটেরাইট স্টোন দুটো বাংলার চালাকি একত্রিত করে মধ্যে একটা শিখর বা চূড়ায় জোড় বাংলা বলে। অ্যাকচুয়ালি কেষ্টরাই মন্দির, কিন্তু দুটো বাংলার চালাগর একটা জয়েন করে মধ্যে শিখর বা চূড়ায় জোড় বাংলা বলা হয়। আসুন, এই মন্দির যে কাজ হচ্ছে টেরাকোটার কাজ। আমি টেরাকোটা আগে বলছি ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, তেরা অর্থাৎ আমার কাছে তো নেই যাই পৃথিবী জেলানো ব্যক্তিগত ভাগে দেখুন পুরো নিশ্চয়ই শিকার দৃশ্য, পুরো নিশ্চয়ই হান্টিং। 2 নম্বর লাইনে সেই সময়কার সোশ্যাল বয়স্ক লোকের বাচ্চা বিয়ে হচ্ছে, ঠিক আছে, তার চুম্বন করছি। বয়স্ক লোকদের কিভাবে সিঁদুর পড়তে শাস্ত্রী এতই বাচ্চা ছিল দেখালো সিঁদুর পড়তে পারছি, তো তামাক খাচ্ছি, কেউ শিকারি আসছি। 3 নম্বর লাইনে শ্রীকৃষ্ণের গোষ্ঠ জানবো গোষ্ঠই। এখানে 1 নম্বর নৌকা বিলাস, একে এক ধরে পুরো ভিনটে বই যত দেখতে পাচ্ছেন থেকে রামের জন্ম থেকে রামের বনবাস যাবতীয় তুলে ধরা হয়েছে। আসুন, রামের জন্ম থেকে রামের বনবাস ভালো করে পুরো সেই সময়কার সামাজিক দৃশ্য। সেই সময় পর্তুগিজরা যখন তৈরি করে যুদ্ধ করতে আসছে, এই যে রণতরী, নৌকা বিলাস, প্রত্যেকের গান রয়েছে, বন্ধু রয়েছে। আর এখানে পুরো পুরো দেবতা অসুর যুদ্ধ, পুরো দেখা যায় দেবতা অসুরের যুদ্ধ। কিন্তু শিকন দিয়ে এসে গেছেন, এই জন্য ভীষ্ম তোমার যুদ্ধ করছেন না, কিন্তু অস্ত্র ছেড়ে দাঁড়িয়ে আছে। লিপি দেখে আমরা বলতে পারি কোন রাজা কোন সময় করেছিলেন। এগুলো পালি বা প্রাকৃত ভাষা বা ওল্ড বেঙ্গলি স্ক্রিপ্টে লেখা আছে। এটা শিলালিপির কাজ, পুরো মন্দির টেরাকোটার কাজ, কিন্তু এটা পাথরকে কেটে স্যান্ডস্টোন, এটা ভলকানো স্টোন, ওটা স্যান্ডস্টোন। একসঙ্গে দুটি মন্দির জোড়া লাগানো, এই জন্যই এটিকে জোড় বাংলো বলে মনে করা হয়। আমাদের কাছে মন্দিরের বসে দক্ষিণ দিকে নয়, এর পূর্ব দিকে থাকতো। এই পূর্ব দিকের দরজাটা যিনি পূর্ব মশাই বা বাম মন্দির ব্যবহার করতে পারতেন, তার সামনে ভক্তরা বসে তাদের শরীর ফুল জল বিলপাত পূর্ব মন্দির ব্যবহার করতে পারতেন। আসুন, আমরা বিষ্ণুর যে 10 অবতারের নাম শুনেছি বা পড়েছি, সেই বিষ্ণুর 10 অবতারকে পরপর দেখে নেবো। পদের বাঁদিক দিক 4টা দেখুন, মৎস্য, কুর্ম, বামন, পরশুরাম। ডান দিক হচ্ছে বরাহ, নৃসিংহ, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, ঠিক আছে। কালী আর পৃথিবীর যুদ্ধ হচ্ছে, দুটোই মুখ ভাঙা। আর রাম পেরে তীরবিদ্ধ করছি, পিলারটা মিলবে। আর রাম পেরে তীরবিদ্ধ করছি, বালি মারার পর তার স্ত্রী তারা থেকে বিলাপ করছে। রামকে সব মানুষরা পুষ্প নিবেদন করছে। এই পিলার রাম, ওই পিলার রাবণ যুদ্ধ করছি। আর এখানে রাজস্থানটাই ফলস এখানে দেখতে পাচ্ছি, রাজস্থানের ফলস গেছিল। আর নিচে সব মানুষরা শ্বেত বন্ধন করতে যাচ্ছে।
এরপর এগিয়ে চলেছি রাধেশ্যাম মন্দিরের দিকে। মন্দিরের বাইরের দেওয়ালগুলি অনেক উঁচু। এখানে বেশ হাইটের একটি সুন্দর তুলসী মঞ্চ আছে। ওই যে দেখুন তুলসী মঞ্চটি। রাধাশ্যাম মন্দির, রাধা আর শ্যাম, এই মন্দিরটা 1758 খ্রিস্টাব্দে চৈতন্য সিংহ তৈরি করেছিলেন। মাকড়া পাথর বা ল্যাটেরাইট উঁচু বেদির উপর পুরো মন্দির ল্যাটেরাইট তৈরি মন্দির। ঢালু ছাদের উপর এক রত্ন অর্থাৎ এক শিখর বা এক শিলাবিষ্ট মন্দির, উপস্থিত ডোম আকৃতি মুসলিম ছাদ গম্বুজ। আর এই মন্দিরের যে কাজগুলো কিন্তু টেরাকোটার কাজ নয়, এই কাজটা আরো কঠিন। যে মাকড়া পাথর বা ল্যাটেরাইট স্টোন, এই স্টোনটার মধ্যে আয়রন আছে, যে লোহার মতো শক্ত পাথর। এই লোহার মতো শক্ত পাথর ধরা বা মানুষের আকৃতি করা হয়েছে, তাদের চোখ মুখ চাবুক করা হয়েছে, পম্পের পোলা প্লাস্টার করেছে। ঠিক আছে, আগে বলছি ঘোড়া মানুষের আকৃতি করা হয়েছে, তাদের চোখ মুখ চাবুক করা হয়েছে, প্লাস্টার করে। এখানে বিষ্ণুর 10টা মধ্যে 4টা মধ্যে মৎস্য, কুর্ম, বামন আর রাম। বাঁ দিকে 3 নম্বর জগন্নাথ বলেন, ছোট্ট সুভদ্রা। চলুন মন্দিরটি আমরা দর্শন করে আসি। আর এই তুলসী মঞ্চটির পাশেই রয়েছে ভোগ কক্ষ। এখানে আগে ভোগ বিতরণ করা হতো ও ভোগ রান্নাও করা হতো। ভাত, ডাল, তরকারি, বিভিন্ন রকমের সবজি, নানা রকম রান্না হতো এখানে। মনে হয় করে দেখে আসতে পারেন। দাঁড়ান, মন্দিরটিকে ভেতরে গিয়ে আপনাদেরকে দেখায়। মন্দিরের সামনে বেশ ভিড় আছে। এই যে দেখুন মন্দিরটি। মন্দিরটা 1658 খ্রিস্টাব্দে বীর সিংহ তৈরি করেন। এর উপর পুরো ল্যাটেরাইট তৈরি মন্দির। ঢালু ছাদের উপর এক রত্ন অর্থাৎ উড়িষ্যা ভুবন থেকে দেউল দেখতে পাই। আর এই মন্দিরের মধ্যে প্লাস্টার করা ছিল, এখনো পর্যন্ত আছে। এই মন্দিরে কিন্তু কাজ নেই, করে মূর্তিও নেই। আগে একসময় কিন্তু মূর্তি ছিল, কিন্তু এখন মূর্তি নেই। বেশি হয়েছে নন লিভিং টেম্পল। আর মন্দিরের সামনে একটি নাগমণি, মন্দির তুলসী মঞ্চ, ওদিকে রন্ধনশালা কিচেন। আমাদের এখানে যে এই সরি প্রত্যেক মন্দির অন্নবের জন্য কিচেন রন্ধনশালা ছিল। আর এই মন্দিরে উঁচু বাউন্ডারি দেখতে পাচ্ছেন, অনেক ঐতিহাসিক মনে করছেন এরকম বেশিরভাগ মন্দিরে উঁচু বাউন্ডারি দেওয়া হতো। এই উঁচু বাউন্ডারি তার নানান কারণে যুদ্ধ, খরা, মহামারী, বন্যা হলে নগরবাসী এসব তারা রক্ষা পেতেন। আমাদের একটু বোঝাতে পেরে সেই সম্বন্ধে উঁচু বাউন্ডারি দেওয়া হতো। আর প্রত্যেকটা মন্দিরের বাইরেই বেরোলে দেখতে পাবেন বিভিন্ন দোকান, যেখানে রয়েছে প্রচুর পোড়ামাটির পুতুল, এছাড়াও আরও অন্যান্য জিনিস। সারাদিন ঘুরতে ঘুরতে গাইড দাদা আমাদেরকে আর টাইমই দিচ্ছিল না খাবার জন্য, কারণ আমরা এমনিতেই অনেক বেলা করে ওখানে পৌঁছেছিলাম। আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে প্রায় 3টে। তো সন্ধে 6টার মধ্যে সমস্ত মন্দিরগুলি বন্ধ হয়ে যায়। তাই গাইড দাদা আমাদেরকে বলেছিল এখন কিছু খাবার না খেয়ে আগে মন্দিরগুলো যেন আমরা দর্শন করে নিই। কিন্তু আমরা বাড়ি থেকে রুটি সবজি খেয়ে এসেছিলাম, কিন্তু তাও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু খাওয়ার মতো কোনো টাইমই ছিল না। তাই ভাবলাম যা পাই রাস্তার মধ্যে টুকটাক খেয়েই নিই। তো এখানে এক জায়গায় পেয়ারা মাখা খেলাম, আর পেয়ারা মাখাটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল। মৃন্ময়ী মাতার মন্দির, দুর্গা মৃন্ময়ী মাতার মূর্তি। এই মৃন্ময়ী মা দুর্গার এক রূপ। এই মৃন্ময়ী মাতার মূর্তি যে 1000 বছরের পুরাতন, পেছন পুরুষ 1028। এই মূর্তি ছিল 13 কিছু রিপেয়ারিং হয়েছিল, বাকি সব নিয়ে আলো ছিল রং করা হয়। এই মূর্তি কোনো ভীষণ হয় না। 3টা পটে ছবি আঁকা হয়, ছোট ঠাকুরানি, বড় ঠাকুরানি, মেজর ছেলে ঘট আর পট পুজো, সেই 3টে মূর্তি ভীষণ দেওয়া হয়। আর এখানে আসবেন ছোট্ট কামান দেখতে হবে, ছোট্ট কামান, ওই ছোট্ট কামান যান দেখে আসুন, দুটোখানে দেখে আসুন। এরকম 3খানা কামান আখড়ে পর্যন্ত দুর্গাপূজার অষ্টমীর সময় ব্যবহার করা হয়। তা আমরা দেখার জন্য রাখা আছে, বাকি রাজবাড়ির মধ্যে আছে। আগেকার দিনে কোনো ঘুড়ি ছিল না, জলগুড়ির মধ্যে নিষ্কুণ্ড করা হচ্ছে। নিষ্কুণ্ডের গম্বুজ, ওই পাশে দেখান, ওই পাশে দেখান। হ্যাঁ দেখেছো না? দুটো গম্বুজ দেখতে পেয়েছেন? ওইদিকে দুটো গম্বুজ আছে, ওইদিকে গম্বুজ, ওই তো এই ডান দিকে, ওই তো ডান দিকে। রাজবাড়ি ধ্বংস, রাজবাড়ির থেকে পুরো বার করা হচ্ছে। 7তলা পুষ্করণী। মৃন্ময়ী মাতার মন্দিরের সামনেই রয়েছে একটি পেতলের দোকান। এই পেতলের জিনিসগুলি দেখতে অপূর্ব সুন্দর, তবে জিনিসগুলির দামও সেই রকম সুন্দর। প্রত্যেকটি জিনিসই 2500, 3000 এই রকম করে প্রাইস বলছে। আর ওই যে দেখুন হাতের বালাগুলি কি সুন্দর।
আমরা যে গাইড দাদাকে নিয়েছিলাম, আপনারা যদি এই দাদাকে নিতে চান তো এই দাদার নাম এবং নাম্বার আপনার নামটা কি বলছেন? রঞ্জন কুমার লাহা। আচ্ছা, বলুন আপনার নাম্বারটা একটু। 9434 হ্যাঁ 479575। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটি হলো বিষ্ণুপুরের সেই বিখ্যাত কামান দলমা দল। এই যে প্রত্যেকটি মন্দিরের বাইরে রয়েছে অনেক দোকান। দোকানের মধ্যে পেয়ে যাবেন পোড়ামাটির পুতুল, নানা রকম মূর্তি, হস্তশিল্প। আর বাঁকুড়াতে এই হস্তশিল্প পোড়ামাটির জিনিস খুব জনপ্রিয়। আর ট্রে হলে দুটো। আর কি কি বাকি আছে বলুন তো দেখতে। একটু আস্তে একটু আস্তে। এখন আমরা কেনাকাটা করতে চলে এসেছি। যেহেতু বিষ্ণুপুর এসেছি, কিছু তো পোড়ামাটির জিনিস, যেহেতু এখানে বিখ্যাত পোড়ামাটির কিছু জিনিস তো কিনে নিয়ে যেতেই হয়, তাই একটু কেনাকাটা করার জন্য এখানে এসেছি। প্রত্যেকটা মন্দিরের পেছনে প্রচুর দোকান আছে, প্রচুর পোড়ামাটির সমস্ত রকম জিনিস আছে। এখানে আপনারা কেনাকাটিও করতে পারবেন। যারা যারা বিষ্ণুপুর দর্শন এই বইটি নিতে চান তারা নিতে পারেন। এইটির মূল্য হচ্ছে 30 টাকা। এখানে বিষ্ণুপুর সম্বন্ধে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। ছিন্নমস্ত মন্দির। আপনারা এতক্ষণ যে কাজগুলো দেখলেন সবই ছিল মল্ল রাজের কীর্তি। এটা কিন্তু কোনো মল্ল রাজের কীর্তি নয়, এটা মেদিনীপুরের ব্যবসায়ী কৃষ্ণচরণ গুই 1380 বঙ্গাব্দে অর্থাৎ 1973 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যে মা কালীর 10টা রূপের একটা রয়েছে ছিন্নমস্তা। কালী, তারা, ষোড়শী, গুণশ্রী, ধূমাবতী, বগলা, ছিন্নমস্তা। এই মা কালীর 10টা রূপের একটা রূপের যে শিব, যে কাম আরও ঠিক আছে, কামের দেবী মদন রচি আছেন। ছিন্নমস্তা ছেঁড়া মাথা। মা কালী রক্ত বিভাগ হয়ে পড়েছেন, তখন তিনি নিজে মনে নিজে গেলে নিজেও রক্তপান করেন এবং ডাকে নিজে গিয়ে জয় বুঝে করে রক্তপান করেছেন। মায়ের রক্তধার 3টা ধারায় বেরিয়ে গেছিল। আজকে আমাদের মন্দির দর্শন এখানেই শেষ। তো চলুন মাকে প্রণাম করে এরপর বাড়ি ফেরার পালা। ও বড়টা কিসের? বড়টাই দাও তো, একই দাও তাহলে। এখানে সামনে একটি দোকান আছে, চপ, কাটলেট এইসব বিক্রি হচ্ছে। তো আপাতত খুব খিদে পেয়েছে, তাই এখন আপাতত চপ, 2টো ডিমের চপ ও 4টে চিকেন পকোড়া এখানে আমরা নিলাম। তারপর বাড়ি ফেরার পথে আমরা একেবারে ডিনারটা কমপ্লিট করেই বাড়ি ফিরব। এখন পৌঁছাবার প্রায় মাঝপথে, আর এখানে আমরা আজকে ডিনারটা করে নেব। সারাদিন যা পরিশ্রম হয়েছে তাই ভালো করে ওয়াশরুমে হাত ধুয়ে তারপর এসে বেশ শান্তি করে এরপর বসবো কিছুক্ষণ। তার মধ্যে খাবারটা অর্ডার দিয়ে দিই। তো আমরা নিয়েছিলাম বাটার নান আর বাটার চিকেন। আর এখানের খাবার সত্যি করে খুব অসাধারণ ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। বাড়ি পৌঁছতে আর খুব জোর হয়তো 1 ঘন্টা, তারপর আমরা বাড়ি পৌঁছে যাব। তাই মাঝ রাস্তায় বেশ ঠান্ডাও লাগছিল, তাই দাঁড়িয়ে একটু গরম গরম চা খেয়ে ফেললাম। তো চলুন আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকল।